বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা কিন্তু এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছেন, কিন্তু এরকম কিন্তু কখনো ওই রকম শুনেন নাই যে নেগেটিভ মার্ক আছে, আপনারা যে কয়টা পার্সেন্ট সে কয়টা দাগাইছেন, ভুল হইলেও কোনো সমস্যা নেই। 25টা করে এমসিকিউ ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, 25টা করে দাগাইছেন, হইলে হবে নাহলে নাই। আবার বাংলা 30টা দাগাইছেন, কিন্তু এখন কিন্তু অ্যাডমিশনে আপনারা চলে আসছেন। তো এখানে নেগেটিভ মার্ক আছে এবং এক একটা ইউনিভার্সিটি ভেদে এক এক রকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভুললে -0.25 কাটা যাবে। আবার যদি টেক্সটাইল বুটেক্সের আন্ডারে টেক্সটাইল কলেজ আছে, সেখানে নেগেটিভ মার্ক কিন্তু 0.50 করে কাটা যাবে। ওইখানে যদিও একটা এমসিকিউর জন্য 2 মার্ক, এই কারণে -0.50। আবার ঢাকা ভার্সিটিতে যেহেতু 1 মার্ক, একটা হইলে 1 মার্ক, ভুল হইলে -0.25। তো আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে বিভিন্ন ভার্সিটি ভেদে বিভিন্ন রকম আপনাদের এই নেগেটিভ মার্কিং হয়ে থাকে। তো আমি ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করবো যে আসলে নেগেটিভ মার্কিং থেকে কি বাঁচার কোনো উপায় আছে। এটা সম্পূর্ণ আমার নিজের স্ট্র্যাটেজির কথা বলবো। আসলে এইভাবে বাঁচার কোনো ওয়ে নাই, কিন্তু কিছু জিনিস যদি আমি আপনাদেরকে এখন থেকে সংশোধন করে দিই, আপনার চান্স পাওয়াটা অনেক সহজ হবে। এবং দুঃখিত, এবং এই নেগেটিভ মার্ক থেকে কিছুটা হলে আপনি রেহাই পাবেন ইনশাল্লাহ। তো কথা না বলে শুরু করি। আচ্ছা, একটা উদাহরণ টানলে বিষয়টা বুঝবেন। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে যে টপ যদি কোনো জবের কথা বলেন, সেটা হচ্ছে বিসিএস। তো আমার একটা বড় ভাই গল্প করতেছিল এরকম যে তার একটা টিচার বিসিএস পরীক্ষা দিতে গিয়েছে। বিসিএস 3টা ধাপে হয়, একটা হচ্ছে প্রিলিমিনারি, মানে যেটাকে আমরা এমসিকিউ বলি, আর একটা রিটেন, আর একটা ভাইবা। তো প্রথমে সবাই এই প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা ফেস করতে হয় প্রত্যেকটি স্টুডেন্টের, বুঝছেন। তো এই এমসিকিউ পরীক্ষা 200টা এমসিকিউ এবং 200 মার্কের। তো দেখা যায় অন অ্যাভারেজ প্রত্যেকটা বছর 120 থেকে 130 পাইলেই তারা আপনার রিটেনের জন্য ডাক পায়, অর্থাৎ রিটেনের জন্য তারা প্রিপারেশন নেওয়া শুরু করে। তো তার একটা টিচার, আমি বলি, সে 135টা কারেক্ট দাগাইছে। 135টা আউট অফ কত? 2 হান, মানে 200-র ভিতর সে 135টা হবে সে জানে, কারণ যে পরীক্ষা দেয় সে তো বুঝছে যে আমার কয়টা হবে কয়টা হবে না। তো সে 135টা দেওয়ার পরে তার যে কলমের যে পিনটা আছে না, কলমের পিন, সে কলমের পিনটা আস্তে করে ভেঙে ফেলে টেবিলের সঙ্গে। কথা বুঝতে পারছেন? তো এটার কারণ আছে, অনেক কারণ আছে। কারণ আমাদের মানে হাত অনেক চুলকায় যে হ্যাঁ এইটা মনে হবে, আমি একটু দাগাই, এই একটু হবে একটু দাগাই, এইটা বলেই ভুল হয়ে যায়। 4টার ভিতর একটা তো হবেই, ঠিক আছে, এরকম কিন্তু চিন্তাধারা, কিন্তু আলটিমেটলি দেখা যায় হয় খুব কম। কথা বুঝতে পারছেন? তো সে কিন্তু এইভাবে আসলে ভেঙে ফেলছিল, কারণ সে জানে যে আমার রিটেনের জন্য সে ডাক পাবে অবশ্যই, কারণ এক এক বছর ভ্যারি করে, 125 128 পেলে হয়ে যায় মানে প্রিলিমিনারিতে। কথা বুঝছেন? যাক, এইসব কথা বাদ দেই। তো আপনাদের যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করবো আজকে, যে নেগেটিভ মার্কিং থেকে আপনি কিভাবে বাঁচবেন। প্রথম কথা ভাই, আপনারা হয়তো বা কেউ এই ভিডিওটা দেখতেছেন, কেউ মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, অথবা কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, অথবা কেউ হতে পারে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু নেগেটিভ মার্ক আছে। আপনি মেডিকেলে বলেন, আপনি ঢাবিতে বলেন, ইভেন আপনি বুয়েটে বলেন, বুয়েটেও নেগেটিভ মার্কিং আছে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই বুয়েটে কেমনে নেগেটিভ মার্ক আছে? বুয়েটে তো রিটেন, কিন্তু আপনারা হয়তো বা এখনো জানেন না অনেকে যে বুয়েটে কিন্তু এখন 2টা ধাপে পরীক্ষা হয়। একটা ধাপ হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের এমসিকিউ পরীক্ষা দিতে হয়, যেটাকে বলে প্রাক নির্বাচনী পরীক্ষা, যেখানে 18,000 স্টুডেন্ট পরীক্ষা দেয় এমসিকিউ। ওই 18,000 থেকে 6,000 স্টুডেন্ট রিটেনের জন্য তারা টিকায়। তার মানে 18,000-এর যে এমসিকিউ পরীক্ষা, ওইখানেও নেগেটিভ মার্ক আছে। তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নেগেটিভ মার্ক আছে। তো চলেন নেগেটিভ মার্ক থেকে বাঁচার উপায় কি। তো আমরা বোঝার সুবিধার্থে একটা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করি, যে আপনি একটা ভার্সিটিতে আপনি পরীক্ষা দিবেন, এবং ভার্সিটির নাম হচ্ছে এ ইউনিভার্সিটি, ঠিক আছে। তো মনে রাখবেন, আপনি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, সর্বপ্রথম আপনি বিগত 10 বছর, আপনারা এইগুলো ফাইন্ড আউট করার একটা কষ্ট, তার বিগত 10, এই ইউনিভার্সিটি 10 অথবা ধরলাম 5, এই 5 বছরের বা 10 বছরের আপনি কাট মার্ক সম্পর্কে একটা যথেষ্ট রকমের একটা আইডিয়া নেবেন। আমি আবার বলতেছি, নেগেটিভ মার্কিং থেকে বাঁচার প্রথম কথা, আপনি যেই ভার্সিটি বা যে মেডিকেল বা যেই ইনস্টিটিউটে পরীক্ষা দেবেন, ওই ইউনিভার্সিটির কী সম্পর্কে আইডিয়া নেবেন? সেই ইউনিভার্সিটির কাট মার্ক সম্পর্কে একটা আইডিয়া নেবেন। এখন মনে প্রশ্ন হইতে পারে, ভাই কাট মার্ক জিনিসটা কি? মনে রাখবেন, কাট মার্ক হচ্ছে এই যে ইউনিভার্সিটি বা যে ইনস্টিটিউটে আপনি পরীক্ষা দিবেন, সেই ইউনিভার্সিটির লাস্ট ইয়ার বা যেই বছর আপনি কাটমার্ক সম্পর্কে জানবেন, সেই কাটমার্কে মানে সর্বশেষ যে চান্স পেয়েছে তার মার্কটা কত। বিষয়টাকে আরো সহজে বলি, ধরেন এই ইউনিভার্সিটিতে 1800টা সিট আছে। কত? 1800টা সিট আছে। 1800 না, ঢাকা ভার্সিটির কথা চিন্তা করি। ঢাকা ভার্সিটিতে সিট আছে 1851টা সায়েন্সের জন্য। তো এই যে 1851 নম্বরে যে চান্স পেয়েছে, তার মার্কটা কত ছিল, এই জিনিসটা আপনি প্রথমে জানবেন। আমি আবার বলতেছি, আপনি যদি আসলে নেগেটিভ মার্ক থেকে বাঁচতে চান, প্রথমে আপনি যেই ভার্সিটি পরীক্ষা দেবেন, ওটার একটা কাটমার্ক সম্পর্কে একটা আইডিয়া নেবেন। কাটমার্ক সম্পর্কে আইডিয়া ইউটিউবে অনেক সময় পাওয়া যায়, অথবা আপনি যেভাবে বের করবেন সেটা হচ্ছে, এখন যেহেতু আপনার ফেসবুক চালান, ফেসবুক আমি সবসময় রিকমেন্ড করি যে এখন চালায়েন না, 3-4 মাস
দুঃখিত, 3-4 মাসে একটু পড়াশোনা করেন, তবে আপনার পড়ার ক্ষতি যেন না হয় সেরকম করে এই সোশ্যাল মিডিয়াগুলো চালাবেন। এই যে ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন ওই ইউনিভার্সিটির গ্রুপ আছে ফেসবুকে। ধরেন আপনি এখন পরীক্ষা দিচ্ছেন বিইউপিতে, কই পরীক্ষা দিবেন বিইউপি, তো দেখবেন যে বিইউপির 4-5টা গ্রুপ আছে। তো এই গ্রুপে আপনি একটা পোস্ট দিতে পারেন যে ভাইয়া বিইউপিতে আমি এই ইউনিটে পরীক্ষা দেবো, লাস্ট ইয়ার এটার কাট মার্ক কত ছিল, কেউ কি আমাকে বলতে পারবেন? তাহলে আপনি একটা ধারণা পেয়ে যাচ্ছেন যে লাস্ট কত মেরিটে কত পজিশনে মানে কোন ছেলেটা চান্স হয়েছে। তাহলে ওই জিনিসটা একটা ধারণা, আইডিয়াটা প্রথম নেবেন। আমি কিন্তু আপনাকে সবই বলে দিলাম যে কাটমার্কটা কীভাবে আপনি নেবেন, অথবা ইউটিউবে সার্চ দিবেন অথবা গুগল করবেন, অনেক সময় পাওয়া যায় যে কাটমার্কটা কত ছিল। তাহলে আপনি যখন কাটমার্কটা একটা আইডিয়া হবে তখন আপনি বুঝতে পারবেন যে আমি যখন ওই ইউনিভার্সিটি পরীক্ষা দিব আমার এত হইলে হয়ে যাবে। যদি আমি ঢাবির কথা চিন্তা করি, কারণ একটা ইউনিভার্সিটি নিয়ে আমরা যদি বলি তাহলে মানে প্রত্যেকটা আপনারা ইনশাল্লাহ বের করতে পারবেন। ঢাকা ভার্সিটিতে 2019-এর আগে কথা বুঝছেন, 2019-এর আগে 120টা এমসিকিউ হতো। কত পরীক্ষা হতো? 120টা এমসিকিউতে পরীক্ষা হতো। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো প্রত্যেকটা 30টা করে এমসিকিউ থাকতো। বুঝতে পারছেন? আরও ছিল বাংলা, ইংলিশ, এগুলো বাদ দিয়ে সব কথা। তো 30টা করে আপনার এমসিকিউ ছিল, 120 মার্কের পরীক্ষা। এবং অন অ্যাভারেজ দেখা যেত কেউ যদি 67 বা কেউ 68 মার্ক পেত তাহলে চান্স হয়ে যেত। কথা বুঝতে পারছেন? 67-68 মার্ক পেতো, চান্স হয়ে যেত। এখন কিন্তু ঢাকা ভার্সিটির পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ করছে, রিটেন অ্যাড করছে। 60 মার্ক আপনার এমসিকিউ, 40 থাকে আপনাদের রিটেনে, তাই না? এই 100-র ভিতরে এখন দেখা যায়, এখন বর্তমানে দেখা যায় কেউ যদি 56-57 পায়, 56 বা 57 মার্ক পায়, তাহলে তার একটা না একটা সিট হয়ে যায় ওয়েটিং থেকেও টেনে। কথা বুঝতে পারছেন? তাহলে এই সম্পর্কে আপনার একটা যখন ধারণা হবে, আমি বুঝিয়ে না, এখন পয়েন্ট আসতেছি। তো এখন ঢাকা ভার্সিটি আপনি পরীক্ষা দিতে গেছেন, তো আপনার এমসিকিউ তো পার্ট আছে 60-এর ভিতরে। আপনি ধরেন ওই 60-এর ভিতরে আপনি পাইলেন 38, আমি আবার বলতেছি 60-এর ভিতরে আপনি কত পেলেন? 38 মার্ক পেলেন। এখন আপনার তো ওই যে চিন্তা যে ধরেন আমি বলছি যে লাস্ট ইয়ার আপনার 57তে কাট মার্ক হয়েছে। কত কাট মার্ক হয়েছে? 57 কাট মার্ক হয়েছে। আপনি পাইছেন কত? আপনি পাইছেন 38। তাহলে আপনার এখন অন অ্যাভারেজ 19 যদি পান তাহলে তো আপনার হয়ে গেল 57 হয়ে গেল, লাস্ট ইয়ার ছিল। তো আপনি কি পেলেন? এইদিকে যে 40 রিটেন আছে তার ভিতরে 19 পেলেন, তাহলে তো 57। তার মানে আপনার একটা সিট ইনশিওর, তাই না? 38টা কিন্তু কারেক্ট হইতে হবে। আমি আবার বলতেছি, আপনি যে 38টাই পাবেন এরকম ইনশিওর হয়ে আপনাকে দাগাইতে হবে। এখানে অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো একটু আলোচনা করি। দেখেন, এই যে কাট মার্ক নিয়ে আমরা কথা বললাম না, এই কাট মার্ক ডিপেন্ড করে কিসের উপরে জানেন? এই যে কাট মার্কটা আছে না, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যে কোশ্চেন প্যাটার্নটা আছে না, এই কোশ্চেন প্যাটার্নের উপর কাট মার্কটা ডিপেন্ড করে। বিষয়টাকে আরো সহজে বলি, যে কোনো বছর দেখবেন 2018-র কথা বলি, 2018-তে মেডিকেলে কাট মার্ক ছিল 53। আমি আবার বলি 100-র ভিতর কেউ যদি 53 পায় মেডিকেলে তার হয়ে গেছিল। বুঝতে পারছেন? কিন্তু লাস্ট বছরও এই যে এইচএসসি যারা 23-এ পরীক্ষা দিয়েছে সেই বছরও দেখা যায় কাট মার্ক কিন্তু মেডিকেলে মনে হয় 65 ছিল। কথা বুঝতে পারছেন? তার মানে কাট মার্কের তারতম্য ঘটে কিসের উপর? এই প্রশ্ন প্যাটার্নের উপর। প্রশ্ন যদি আবার কঠিন হয়ে যায় তাহলে কাট মার্ক কম পাইলে হয়ে যায়। আবার দেখেন, এই যে আমি আপনাকে বললাম যে ঢাবিতে কাটমার্ক 57-তে, কথা বুঝেন কথা। তো দেখা গেছে সেই বছর প্রশ্নটা অনেক সহজ হয়েছে, কাটমার্ক 60 হইতেও পারে, তবে ঢাবি এক্সেপশনাল। আমি আবার বলি, কারণ ঢাবিতে প্রত্যেক বছর, এটা আমার নিজের অ্যানালাইসিস, কথা বুঝতে পারছেন? ঢাবিতে দেখা যায় প্রত্যেক বছর ওই অন অ্যাভারেজ কেউ যদি 57 থেকে 58 মার্কস ক্যারি করতে পারে 100-র ভিতরে, 57-58 তার হয়ে যায়। এবং ঢাকা ভার্সিটিতে দেখেন 1851টা সিট হয়ে গেল, 1851টা সিট ঢাকা ভার্সিটিতে, কিন্তু প্রত্যেক বছর 5000 5,500 পর্যন্ত টানে। কারণটা কি? কারণ ঢাবির পরীক্ষা সবার আগে হয়ে যায়, বুয়েট রুয়েট কুয়েট মেডিকেলের আগেও হয়। তো যে মেডিকেলে চান্স হয় ঢাবিতেও চান্স হয়, তখন ঢাবি থেকে মেডিকেলে শিফট হয়ে যায়, ওয়েটিং থেকে অনেক টানে। যাই হোক, বাদ দিয়ে এই কথা। তাহলে আমার প্রথম কথা 1 নাম্বার যে বিষয়, 1 নাম্বার পয়েন্ট, যে আপনার কাটমার্ক সম্পর্কে একটা ধারণা নিতে হবে আপনি যেই ভার্সিটি পরীক্ষা দিতে চান। ঠিক আছে? যখন ধারণা নেবেন তখন আপনি ওইভাবে ইনশিওর করতে পারবেন যে হ্যাঁ আমি এই কয়টা দাগাবো, এই কয়টা এমসিকিউর মধ্যে, তাহলে আমার এত আসতে পারে। এবং প্রশ্ন যখন কঠিন হবে তখন আপনি এত বেশি দাগাবেন না, কারণ আপনি তো বুঝতেছেন, প্রশ্ন যখন হাতে পাবেন আপনি তো বুঝতে পারবেন যে প্রশ্ন কঠিন না প্রশ্ন সহজ, সেইভাবে আপনি দাগাবেন। কথা বুঝতে পারছেন? এবং দ্বিতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, 1 নাম্বার যেহেতু এখানে লিখছি, 2 এখানে লিখে, হ্যাঁ, সেটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম। এটার আসলে মানে বিকল্প নাই, সহজ কথা। মানে আপনি যত বেশি এক্সাম দিবেন, মডেল টেস্ট দিবেন, ঠিক আছে, আপনি তত বেশি আপনাকে ঝালাই করতে পারবেন, আপনি তত বেশি বুঝতে পারবেন, এবং আপনি তত সহজে এমসিকিউগুলো খুব সহজে ভার্সিটিগুলোতে দাগাইতে পারবেন। আমি আবার বলতেছি,
আপনি যত বেশি এক্সাম দেবেন, আমি বুঝতেছি আপনারা তো ইতিমধ্যে অনেক ভালো ভালো কোচিং সেন্টার কোচিং করতেছেন, এখনো অনেকে আছে ঢাকা শহরের বুয়েট ঢাবির ভাই নিয়ে পড়তেছেন, প্রখর লেভেলে টাকা খরচ করতেছেন, তাই না? কিন্তু আপনি এক্সাম দিচ্ছেন না, তাহলে কিন্তু ভাই পিছিয়ে পড়বেন। আমি আবার বলতেছি যে এক্সামের কোনো বিকল্প নাই। চেষ্টা করবেন যে অফলাইনে পরীক্ষা দেওয়া, সেটা তো আলহামদুলিল্লাহ সেটা আপনার জন্য ভালো, কারণ অফলাইনে এক্সাম দিলে আপনি হল সম্পর্কে অনেক বুঝতে পারবেন। তো আপনি যত পারেন এক্সামটা দেওয়ার চেষ্টা করবেন। এখন একটু বলি, আমাদের ডিসক্রিপশনে বলা আছে আমি কিন্তু নিজে ফিজিক্স এবং ম্যাথ পড়াই। আপনারা চাইলে আমার এই শর্টকাট ট্রিক্স, হ্যাঁ প্রত্যেকটার শর্টকাট ট্রিক্স আছে, কারণ অ্যাডমিশন তো এত কম সময়ে আপনি এত বড় করে করতে পারবেন না। তো আপনি চাইলে আমার শর্টকাট ট্রিক্সও করতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে আছে, হয়তো বা দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আর এইটাই, এক্সামও আছে, এক্সাম ব্যাসও আছে, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমার এক্সাম, যদি আমার অনলাইনে, কারণ অফলাইনে করলে আপনার সুবিধা, অনলাইনে চাইলে সেটাও করতে পারেন। যাই হোক, এইবার আসেন যে বিষয়টা, 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি এক্সাম দিলেন। দেখেন এক্সাম দিলে যে বিষয়টা হবে, যে আপনি কিন্তু ওই যে প্রশ্ন হলটা বুঝতে পারবেন, মানে পরীক্ষায় যে যাবেন সেই হল সম্পর্কে বুঝতে পারবেন। এখন 3 নাম্বার যে বিষয়, সবার আগে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবার আগে সেটা হচ্ছে এক্সামটা। আচ্ছা, বিউপির কথাই বলি। দেখেন আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, বা আপনাদের যে পরীক্ষাটা হয় অ্যাডমিশন, মনে রাখবেন মানে দেখা যায় প্রত্যেক বছর দেখা যায় বাংলাদেশে সবার আগে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে বিউপির পরীক্ষাটা হয়। আমি আবার বলি, বাংলাদেশে সবার আগে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে বিউপি। বিউপির ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। এই ভার্সিটির পরীক্ষাটা সবার আগে হয়। তো আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি কোনো মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকেন, আমার ভিডিওটা দেখেন, অথবা ধরেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন, আমার ভিডিওটা দেখে থাকেন, অথবা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন, আমার এই ভিডিওটা দেখেন। হাতের লেখা অনেক বাজে, তাই না? বুঝে নিয়েন ভাই, হাতের লেখা আসলে খারাপ, কি বলবো, কিছু বলার নেই, খুবই বাজে। মানে ইউটিউবে যত ভাই দেখেন, যদি সবচেয়ে খারাপ হাতের লেখা থাকে সেটা আমার, কিছু করার নেই, বুঝে নেন। মনে করেন আমি মুখ দিয়ে যা বলতেছি এটাই, আমি যদি এখানে এরকম লিখি তাহলে মনে রাখবেন এটা মেডিকেল, যদি আমি এরকম লিখি মনে রাখবেন এটা ইঞ্জিনিয়ারিং, যদি আমি এরকম লিখি মনে রাখবেন এটা ভার্সিটি। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আমি আপনাকে যেটা বলতেছি, যে আপনি যেই ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকেন না কেন, আপনি প্রথমে যে পরীক্ষাটা হবে, হতে পারে সেটা বিউপি বা এমআইএসটি, আপনি এই পরীক্ষায় অবশ্যই প্রেজেন্ট থাকবেন। আমি আবার বলতেছি, আপনার যে পরীক্ষাটা হয় সেটা আপনি অবশ্যই প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। কারণটা কি, আপনি যখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনার তো বিউপি পরীক্ষা দেওয়ার শখ নাই, কারণ আপনার টার্গেট বুয়েট, আপনার টার্গেট কুয়েট, তাই না, বা বুটেক্সে। কিন্তু বিউপি কেন দাও? আপনি বিউপির পরীক্ষা দিলে আপনি হল সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। আমি আবার বলতেছি, কারণ পরীক্ষার হল অনেক বড় একটা ফ্যাক্টর ভাই, এটা বিশ্বাস করেন আর না করেন, কারণ পরীক্ষার হলে গেলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন রাস্তাতে হেঁটে যাবেন তখন বুঝবেন এত স্টুডেন্ট, আমার কি চান্স হবে, এই যে একটা চিন্তাধারা, তখন দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল বাড়ির থেকে যদি এত ছিল, যখন হেঁটে হেঁটে রাস্তাতে যাবেন, এ পাশ ও পাশ দেখবেন, দুপাশে দেখবেন যে গার্জিয়ান আর স্টুডেন্ট খালি বই পড়তেছে, পরীক্ষার 1 ঘন্টা আগেও। তো দেখে মনে করেন এত কনফিডেন্স ছিল না, বাসা থেকে বের হওয়ার সময় হাপ করে পড়ে যাবে। বিশ্বাস করেন এরকম হয়। ও তার আগে একটু বলি, এই পর্যন্ত যদি ভিডিও দেখেন এবং যদি মনে করেন যে ভিডিওটা আপনার উপকার আসতেছে, তো অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখা চ্যানেলটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক দিয়ে রাখবেন। হ্যাঁ, লাইক দিলে ভিডিওটা অনেক ফ্রেন্ডের কাছে যাবে, ভালো কাজ, সব কিছুই ভালো, তাই না? আচ্ছা আসেন পয়েন্টে আসেন, যে যেটা বলতেছিলাম, যে আপনি অবশ্যই পরীক্ষা দেবেন। আপনি মেডিকেলের পরীক্ষার্থী, কিন্তু মেডিকেলের পরীক্ষা এখন 17 দিন আছে। তো মনে করতেছেন বিওপির কি ফর্ম তুলবো কিনা, 1000 টাকা লাগবে, 1200 টাকা লাগবে একটা ফর্ম তুলতে, এত টাকা নষ্ট হবে। আমি অবশ্যই বলবো আপনি পরীক্ষা দেবেন, বিওপির পরীক্ষা দেবেন। কত টাকায় তো খরচ করতেছেন অ্যাডমিশনে, তো 1200 টাকা আপনাকে আমারই সমস্যা? ঢাকায় আসতে হবে, তো কি হয়েছে ভাই, ঢাকায় আসতে হবে, আপনি পরীক্ষা বুঝেন না? আমি বললাম না, কারণ আপনি যখন প্রথম পরীক্ষা দিবেন, আপনার মেডিকেলের টার্গেট মেডিকেলই প্রথম, তখন একটা সমস্যায় পড়বেন। আর যখন বিওপি পরীক্ষা দিতে যাবেন, তখন আপনি টাইম ম্যানেজমেন্ট বলেও কথা আছে, যে হ্যাঁ আমার তো 100টা এমসিকিউ 60 মিনিট সময়, আমার কতটুকু সময় কতটুকু দাগাবো, কথা বুঝতে পারছেন? সো এই জিনিস অনেকেই ভুল করে, যে না আমার টার্গেট তো মেডিকেল ছাড়া তারা কিছু চিন্তা করে না ভাই, মেডিকেলেই পড়বে, কিন্তু তার আগে যে পরীক্ষাটা আছে এটাই। হ্যাঁ, ভার্সিটি বিউপি অনেকেই এরকম চিন্তাধারা আসে যে ভাই বিউপি সরকারি না বেসরকারি, এগুলো নিয়ে আপনার ভাবার দরকার নেই। চান্স আপনার তো এখানে পড়তে হবে আমি বলিনি, আপনি চান্সটাই ইনশিওর করেন যে হ্যাঁ আপনার এত পজিশনে আছে, আপনার হবে, কিন্তু পড়বেন না সেটা ভিন্ন কথা। আপনার চান্স হচ্ছে আপনি পড়বেন না সেটা ভিন্ন কথা, আপনি পরীক্ষাই অ্যাটেন্ড করলেন না, আগেই ভাবলেন যে ওই পরীক্ষা দিলে তো হয়ে যাবে, এইসব চিন্তা ভাবনা বাদ দেন। আমার কথা হলো যত পারেন প্র্যাকটিস এক্সাম মডেল টেস্ট দিতে থাকেন, এবং সবার আগে যে পরীক্ষাগুলো থাকবে এগুলো দিবেন। আপনার কাঙ্ক্ষিত যে ভার্সিটি এটা তো অবশ্যই দিবেন, কিন্তু তার আগে যদি পরীক্ষাগুলো দিতে পারেন এবং বসার যোগ্যতা থাকে যদি কোনো একটা ভার্সিটিতে, তাহলে সেই ভার্সিটিতে যে অবশ্যই পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, এটাই বলি। পরিশেষে একটা কথা বলতে চাই, যে অ্যাডমিশন সময়টা আসছে ইনশাল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন, যেন আপনারা কোনো সময় কোনো মুহূর্তে হতাশ করেন না। হ্যাঁ,
কারণ অ্যাডমিশন মৌসুমটা এমন, অনেকে অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট খারাপ হচ্ছে, এগুলো কিছুই না। রেজাল্ট ভালো খারাপ আপ ডাউন আসবেই। চেষ্টা করবেন আপনার সৃষ্টিকর্তা, যেহেতু আমি মুসলিম, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনার সৃষ্টিকর্তার বা আমার আল্লাহর কাছে চাওয়া, সহজ কথায়। কারণ আপনার আপস ডাউন আসতেছে লাইফে, আপনি কষ্ট আছে, এটা মানুষকে, আপনার বন্ধুকে শেয়ার করলে এই কষ্টটা কমাইতে পারবে? কমাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে চাইতে থাকেন, হ্যাঁ, দেখবেন আল্লাহ কোনো না কোনো একটা পথ বের করে দিছে। কথা বুঝতে পারছেন? তো এই ছিল কথা। এই তো, আর তো কোনো বিষয় নেই। পারলে একটু সাবস্ক্রাইব করে রেখে না, আর কোর্সে চাইলে ভর্তি হতে পারেন। কারণ আমি জানি আপনারা অনেক কোর্সে আছেন, কিন্তু শর্টকাট ট্রিক্স না জানলে সমস্যা। অবশ্যই আমার ক্লাসগুলো দেখবেন, প্লে লিস্টে যে আমার ক্লাস আছে, ক্লাসগুলো দেখবেন, যদি ভালো লাগে করবেন। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার দিয়েই আছে, তো যোগাযোগ করতে পারেন। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, আমাদের কমেন্টে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, দয়া করে যুক্ত থাকবেন। যে কোনো প্রয়োজনে ওইখানে আমাকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।